সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের গল্পে। আমি সাইদ খান আবারও আপনাদের সামনে এলাম নিপীড়নের গল্প নিয়ে। আমাদের আজকের গল্প যাকে নিয়ে, তিনি 24-এর শহীদ ফুল দোকানি জাহিদ হোসেন। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে এই জাহিদের মতো অসংখ্য সাধারণ মানুষের অপরিসীম অবদানকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজ জাহিদের জীবনের গল্প শোনাবেন তার মা রাহেলা বেগম। সেই সঙ্গে আন্দোলনের পুরো সময়ে একজন সংবাদকর্মী হিসেবে নিরলস কাজ করেছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার রাজীব আহমদ। তার মুখ থেকেও শুনব কেমন ছিল নিপীড়নের সেই সব দিনগুলো। রাহেলা বেগম ও রাজীব আহমেদ, আপনাদের দুজনকেই বাংলাদেশ টেলিভিশনের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা শহীদ জাহিদের উপর একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। কৈশোর পেরোনো জাহিদ বরাবরই ছিলেন মানবিক। মহল্লার বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো কিংবা আড্ডায় উঠে আসত পরের উপকারের জন্য তার ব্যাকুলতা। পরিবারের আর্থিক টানাপোড়েন তাকে ভাবাত। কি করে সংসারে বাবা মায়ের কষ্ট লাঘব করা যায় তা নিয়েও ভাবত ছোট্ট থেকে। তাই তো বড় হয়ে ব্যবসা করতে চেয়েছিল। রঙিন কৈশোরে দু চোখে হাজারো স্বপ্ন থাকে মানুষের। 18 বছর বয়সী জাহিদেরও ছিল হয়তো এমন হাজারো স্বপ্ন। তবে সংসারের অসচ্ছলতা দূর করতে গিয়ে সেই স্বপ্নকে একটা সীমার মধ্যে নিয়ে আসে জাহিদ। জাহিদের বাবা জাহাঙ্গীর আলম ছোটবেলা থেকেই থাকতেন চট্টগ্রাম শহরে। সেখানেই জন্ম হয় জাহিদের। তবে জন্মের 1 বছরের মধ্যেই পরিবার নিয়ে ঢাকায় স্থানান্তর হন জাহাঙ্গীর। সেই থেকে কষ্ট সৃষ্টে তাদের ঢাকায় বসবাস। ছোটবেলা থেকেই পরিবারের দুরবস্থার চিত্র দেখে পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্প ছিল তার। তাই 6ষ্ঠ শ্রেণীতে পড়ার পর আর স্কুলে যাওয়া হয়নি। জাহিদ তখন থেকেই বাবার সঙ্গে বেরিয়ে পড়েন জীবন যুদ্ধে। রাজধানীর মহাখালীর শাহিনবাগের ছোট্ট ফুলের দোকানটিতে বসা শুরু হয় তার। অল্পদিনেই রপ্ত করে ফেলেন ফুলের ডালি সাজানোর কাজ। হাতে জাদু ছিল। তার হাতে সাজানো ফুলের ডালি তাই ক্রেতা আকৃষ্ট করত সহজে। এভাবেই ভালোই যাচ্ছিল তাদের সংসার। কিন্তু ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের পাশে ছিল জাহিদ। তাদের ন্যায়সঙ্গত দাবির প্রতি ছিল অকুণ্ঠ সমর্থন। তাই বাবা মার চোখ ফাঁকি দিয়ে প্রতিদিনই মহাখালীতে আন্দোলনে যোগ দিত সে। শিক্ষার আলোয় না হলেও তার হৃদয় আলোকিত ছিল সততা, ন্যায্যতা, দেশপ্রেম আর পর উপকারিতার আলোয়। দর্শক, দেখে নিলাম শহীদ জাহিদের উপরে ছোট্ট একটি প্রতিবেদন। এবার তার মা রাহেলা বেগমের মুখ থেকে শুনতে চাই কি ঘটেছিল জাহিদের জীবনের শেষ দিনগুলোতে। রাহেলা বেগম, আপনি তো জাহিদের মা। জাহিদের শৈশব কেমন ছিল আসলে? ওর জন্ম, বেড়ে ওঠার সময়টাতে আপনাদের আর্থিক অবস্থা কেমন ছিল? আপনাদের পারিবারিক অবস্থা কেমন ছিল? ভালোই ছিল। আমাদের আর্থিক সহযোগিতা তেমন একটা ভালো ছিল না। যখন ছেলে বড় হয়েছে তখন ভালোই ছিলাম আমরা। তখন ভালোই ছিলাম। পড়ালেখা তেমন একটা করতো না। কিন্তু আপনার নিজের একটা ফুলের দোকান ছিল। কোথায় দোকানটি ছিল? কোথায়? মহাখালীতে। ওখানেই ও কাজ করতো? হ্যাঁ, ওখানে নিজের দোকান ছিল, কারিগর ছিল, সবকিছু ওই বানাইতো। অর্থ দিয়েই ওর বড় ভাই লেখাপড়া করতো, ওর বোনেরও স্কুলে পড়ালেখা করাইতো। ওর বাবার একটা চাকরি ছিল, ওই চাকরিটা ছিল না, মানে ওই ঘরে সবকিছু করতো। যখন আন্দোলন শুরু হলো, জাহিদ তো নিজে পড়াশোনা করতো না, ছাত্র ছিল না, তারপরেও ছাত্রদের আন্দোলনে জাহিদ কেন গেল? মা হিসেবে আপনাকে কি কখনো বলেছে বা আপনি জিজ্ঞাসা করেছিলেন কিনা, বা পরিবারে কখনো কথা হতো কিনা এই বিষয়গুলো নিয়ে? না, বেশি একটা বলতো না, কিন্তু ওর বন্ধুরা নিয়ে যেত, যারা সাথে লেখাপড়া করছে, মানে বেশি একটা করছে না, 5 পর্যন্ত লেখাপড়া করছে। এই জায়গাতে বড় হয়েছে ছোট থেকে, ওই জায়গাতে, ওই কারণে মায়ের হাতিরে মানে দেশের জন্যই ও গেছে। ঘটনাটি যেদিন ঘটলো 19 জুলাই, শুক্রবার ছিল ওই দিন। আসলে ওই দিন জাহিদ বাসা থেকে কখন বেরিয়েছে? ও আপনাকে কি বলে বেরিয়েছে? সকালবেলা একবার উইটা পাঞ্জাবি পরা, সাদা একটা পাঞ্জাবি পরছে, পরা ও সকালবেলায় আমতুলির দিকে চলে গেছে। ওর আব্বু দেখছে, ওর একটু দৌড়ানি দিছে, পরা চলে আসছে। তখন 11টা, সাড়ে 11টা বাজে। তুমি এখানে কি করতেছো, নামাজ পড়তে যাও না? পরে দৌড়ান দিছে, পরে চলে আসছে, পরে মসজিদে গেছে। মসজিদে যাইয়া নামাজ পড়া একসাথে খাওয়া দাওয়া করছে।
একসাথে খাওয়া দাওয়া করে বলতেছে, আমি আমার ছেলেরে বলতেছি বাবা আজকে অনেক গন্ডগোল হইব, আর তুমি আজকে যাইও না। ঠিক আছে আম্মু, যাবো না আজকে, মানে কিছু বলতেছে না। তারপর আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করলো, একটু রেস্ট নিল, নিয়ে আমার কুলে শুইছে, আমার পায়ে শুইছে। পায়ে শুইয়া বলতেছে আম্মু আমার একটু মাথাটা হাতায় দাও, আমার একটু মাথাটা একটু আশ্রয় দাও। তারপর দিলাম, দেওয়ার পরে মানে মোয়াখালীর দিকে ওই তাকাই লইছে। তারপরে আমি আবার বলতেছি যে ওর আব্বু বলতেছে ভালো না লাগলে একটু নিচে যাও, ঘুরে আসো। তারপর ও কি করলো, সুন্দর করে শার্ট প্যান্ট পরে সাজা পরে সুন্দর করে চলে গেছে। আমি বলতেছি বাবা মোবাইলটা নিয়ে যাও, কর না মোবাইল লাগবো না মা, আমি একটু পরে চলে আসতেছি। এই দুপুর টাইমে মানে 4টার দিকে গেছে, একবার সকালে গেছে, সকালে যাওয়ার পরে তো এসে পড়ছে, ওর বাবা দৌড়ান দিছে। তারপরে হ্যাঁ 4টার দিকে গেছে। 4টার দিকে যাওয়ার পরে ওর বন্ধুরা বলতেছে জাহেদ চল, লগে ছাত্ররা বলতেছে চল জাহেদ আজকে আমরা আন্দোলনে যাম। পরে ও চলে গেছে। চলে যাওয়ার পরে ওর বাবা একবার একটু নিয়ে আসছিল, দেখতেছে গন্ডগোল বাড়তি। কয়টার দিকে নিয়ে আসলো? নিয়ে আসছে 4টা 4:30টার দিকে নিয়ে আসছে। এই ও মিছিলে কোন জায়গার মিছিলে গিয়েছিল মূলত? মহাখালী। মহাখালী, হ্যাঁ মহাখালী, ওই যে ব্রিজের ওইখানে আর কি, বটগাছটা আছে না, বটগাছটার ওইখানে দিকে। তারপরে 4:30 দিকে তো গেছে। 5টা মানে 6:20 খবর আছে যে জাহেদ গুলি খাইছে, পুকুর থেকে গুলি করছে। আচ্ছা আচ্ছা। তখন এই ওর ছাত্ররা নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? হাসপাতালে নিয়ে গেছে। নিয়ে গেছে পরে বলতেছে না ওর আর বেঁচে নেই, মারা গেছে। ওই জায়গাতে ওই গুলি করছে। পরে ছাত্রলীগেরা অনেক ভাই রয়েছে বলে ওর লাশটাও চাইছিল না দিবার জন্য, চাইছিল ফুইরা দিবার জন্য। কোন জায়গাটাতে কিভাবে ঘটনাটা ঘটলো আপনি কি জানতে পেরেছিলেন পরে? আমি ওই জায়গা ছিলাম, আমি ওই শুক্রবারে রেল লাইনে আমরা সবাই দাঁড়ায় দেখতেছিলাম, তখন একটু গন্ডগোল বেশি একটা বাড়তি ছিল না। সদ্য দেখতেছি, তারপর 2জন গুলি খাইছে। গুলি খাওয়ার পরে দৌড়াদৌড়ি করে নিয়ে আসছে। ওই মিছিলে কি জাহিদ ছিল? হ্যাঁ জাহিদ ছিল, ওই মিছিলে জাহিদ ছিল। গুলি খাওয়ার পরে আমি দৌড়াদৌড়ি করতেছি যে দেখি আমার জাহিদ আছে কিনা, দেখি কি নাই। তখনই ওর আব্বু মানে মহাখালী গেছে, মহাখালী যায় দেখে ও নিজে নিজে আসতেছে। আসার পরে আমাদের দিকে তাকায়া আবার চলে গেছে। চলে যাওয়ার পরে অনেকক্ষণ যুদ্ধ করছে, বলতেছে যে জাহিদ চল, ওই জায়গা তোর সামনে আরো 2-3জন লাশ পড়ে আছে, চল আমরা। আপনারা কি লাশগুলো দেখেছিলেন? আমি দেখি নাই, ওর বাবা দেখছে। ওর বাবা যখন নিয়ে আসতে গেছে, যখন খবর পাইছে তখন, আমি তো দেখি নাই। আমার ওই দিন ভয়ঙ্কর ছিল, কেউ যাইতে পারছিল না। পুলিশ ব্রিজের উপরে অনেক ভয়ঙ্কর ছিল। তারপরে ওরা বুঝুন দেখতেছে অনেক লাশ। আমার বড় ছেলেও গেছে, যাই দেখে লাশ টুকায়া ওই ট্যারাকের ভিতরে উড়াইতেছে। অনেক লাশ, 17-18 জন লাশ ছিল ওই জায়গায়। তারপর অটো নিয়ে যেতে চাইছিল। পর ওর বন্ধু ছাত্ররা বলতেছে বাবা, মানে বাবা করে ডাকতেছে, বাবা আমার ভাইয়ের লাশটা আপনারা কিছু করে না, চাইছিল ফুরাই দিতে। কারা পড়াতে চেয়েছিল? ছাত্রলীগেরা। ছাত্রলীগেরা চাইছিল ফুরাই দিতে। তো অনেক অনুরোধ করে লাশটা নিয়ে এসে এই হাসপাতালে নিয়ে গেছে। তারপরে তো বুকে চাপ দিল, অনেক কিছু করলো। আপনি কি গিয়েছিলেন হসপিটালে? না আমি যাইতে পারিনি। আপনাকে যেতে দেয়নি? না যেতে পারেননি? মানে যাইতে পারিনি। ওর দিয়ে দেখতেছি যে ও ছাত্ররা নিয়ে আসতেছে, মানে আমি যাইতাছি। হ্যাঁ যাইতাছি, রাস্তার ভিতরে দিকে নিয়ে আসতেছে, যাওয়া লাগবো না আন্টি, ও জাহিদের নিয়ে আসতেছে। হসপিটাল থেকে নিয়ে আসার পরে কি ঘটেছিল? পুলিশে নিয়ে যাইতে চাইছিল, মানে ওর বন্ধু বান্ধব লুকাই রাখছে। কি লুকাইছে মানে ওই বাসায় চিবাই লুকাইছে, যাতে ওর লাশটা না দেখে। অনেক জায়গা কেট লাগাই লাগছে যাতে না দেখে। তারপরে মসজিদের ভিতরে ঢুকাই লিছে, মসজিদের ভিতরে ওর গোসল করাই নিছে। আপনি তো জাহিদের লাশ দেখেছিলেন? হ্যাঁ মসজিদে ঢুকাবার আগেই। হ্যাঁ দেখেছি। জাহিদের কোথায় কোথায় গুলি লেগেছিল? রাবার গুলি খাইছে মুখে, তারপরে মাথায় গুলি দিছে। ও চাইছে উঠটা দাঁড়াইছিল বলে, উঠটা গুলি করার পরে বলে উঠটা দাঁড়াইছে। দাঁড়ানোর পরও ওর মানে জীবনটা বিক্ষোভ দেয় নাই। তারপরে ও সবাই গিরাল দিয়ে লাইছে বলে, ছাত্রলীগেরা গিরাল দিয়ে লাইছে। গিরাল দেওয়ার পরে ওর ভাইরাইছে, মানে ওর জীবনটা যতক্ষণ না গেছে ততক্ষণ বাইরেছে। কারা পিটিয়েছে? ছাত্রলীগেরা, পুলিশ। মানে লাশের উপরে? লাশের উপরে। আপনি কি দেখেছিলেন? না দেখছি না, কিন্তু দাগ আছে, দাগ ছিল। কতগুলো দাগ ছিল? অনেকগুলাই দাগ ছিল। রাজীব আহমেদ,
আপনি তো এই সংবাদটি সংগ্রহ করছিলেন ওই জায়গায়, আপনি আসলে জাহিদকে কি অবস্থায় দেখেছিলেন এবং ওই জায়গার পরিবেশটা কেমন ছিল? 5 আগস্ট খবর পাওয়ার পর জাহিদের পরিবারের সঙ্গে আমার যোগাযোগ শুরু হয় এবং আশেপাশের যারা প্রত্যক্ষদর্শী ছিল, সিসি ক্যামেরা, সেগুলো আমরা এক এক করে দেখার চেষ্টা করেছি। সিসি ক্যামেরাতে খুব বেশি পাওয়া যায়নি, কিন্তু ওইখানে যে প্রত্যক্ষদর্শীদের যে বয়ান, সেটি বলার আগে আমি একটু জাহিদের পরিবার বলি। আমি জাহিদের বাসায় গিয়েছি, গিয়ে আমি খুব অবাক হয়েছি, কারণ এই কোটা সংস্কারের সঙ্গে জাহিদের কোনো সম্পর্ক নেই। জাহিদ ক্লাস 6 পর্যন্ত পড়েছে। জাহিদ একটি ফুলের দোকানে সে ফুলের কারিগর বলুন, একজন শিল্পী। জাহিদের মধ্যে একটা শিল্পী সত্তা আছে, শিল্পী সত্তা আছে বলেই সে সাহসী। আমি তার বাসায় গিয়েছি, একটা 4 তলা বাড়ির চিলেকোঠায় একটা ঘরে তাদের বাসা, সেখানে তারা 3 ভাই বোন এবং বাবা মা থাকে, খুবই দুরবস্থা। তো আমি সেই তার মায়ের যে শেষ চিরুনি দিয়ে চুল আছড়ে দেওয়া, সেই চিরুনিটি আমি ওদের বাসা থেকে দেখে এসেছি। এখানে 2টা জিনিস পেয়েছি, জাহিদের বন্ধু এবং জাহিদের যে বড় ভাই রাহাত, তার ভাষ্য। জাহিদ যখন এগিয়ে যাচ্ছিল তখন 2 জন কি 3 জন ইতিমধ্যে গুলিবিদ্ধ। তখন তার বন্ধু নয়ন তাকে পিছন থেকে ডেকেছে যে চলে আয়। সে তখন তার বন্ধুদের বলেছে তোরা চলে যা, আমি শহীদ হব। এবং জাহিদ তার বড় ভাইকে রাহাতকে বলে গিয়েছে তুমি আন্দোলনে যেও না, তুমি আব্বু আম্মুকে দেখবে। এই ছেলে আসলেই সংকল্পবদ্ধ ছিল, মাত্র 17 বছর বয়স, 18 বছর। এই ছেলে আসলেই সংকল্পবদ্ধ ছিল যে এই যে শাসন ব্যবস্থা, সেটার পতন সে ঘটাবে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করেছে বা জানমাল রক্ষার্থে গুলি করেছে, আমি এই ভাষ্য গ্রহণ করতে রাজি নই। সেখানে আসলেই গণহত্যা শুরু হয়েছিল। এখন পর্যন্ত আমরা জানি না কতজন সেই জায়গায় শহীদ হয়েছেন। 19 তারিখ যেদিন জাহিদের সঙ্গে ঘটনা ঘটেছিল, জাহিদের আম্মা সম্ভবত জাহিদকে দুপুরবেলা যেন যেতে না পারে সেজন্য ঘরের দরজায় তালাও দিয়ে রেখেছিল, ছেলে যেন যেতে না পারে। জাহিদকে গুলি করা হয়েছিল ওই মহাখালী ফ্লাইওভারের উপর থেকে। গুলি তার এখানে লেগেছিল, মাথার পেছনে। হ্যাঁ, মাথার পেছনে। এখানকার যে স্থানীয় যাদের ভাষ্য, সেটা হচ্ছে তারা তো জাহিদকে চিনে না, তারপরে একটা ছেলে কালো প্যান্ট পরা ছিল, সে উঠে দাঁড়াইছিল গুলিবিদ্ধ হওয়ার পর। উঠে দাঁড়ানোর পর তাকে মারা হয়েছে, আর আরেকবার পেটানো হয়েছে লাঠি দিয়ে। কারা পিটিয়েছিল? ওই দিন যারা আন্দোলন দমনের জন্য ছিল, তার মানে আওয়ামী লীগ হতে পারে, ছাত্রলীগ হতে পারে, নিশ্চিতভাবেই আওয়ামী লীগ সরকারের সমর্থকরা, সেটা আওয়ামী লীগ হোক, ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, যে পক্ষই হোক। তারপর ও যখন নিথর হয়ে গেছে, তখন পুলিশ পা দিয়ে ওর লাশ মেরে দেখেছে যে ও মারা গিয়েছে কিনা। কনফার্ম হওয়ার পর ওই জায়গা থেকে গিয়েছে। জাহিদকে বাঁচানো সম্ভব হতো গুলিবিদ্ধ হওয়ার পরেও, কারণ ওর বন্ধুরা আশেপাশেই ছিল, ওকে হয়তো উদ্ধার করত, কিন্তু মৃত্যু নিশ্চিত করে পুলিশ ওই ঘটনাস্থল ছেড়েছে। তারপর তো লাশ আসলো, লাশ আসার পর জাহিদের ময়নাতদন্ত ছাড়াই দাফন হয়েছে, আপনি শুনেছেন। তারপর জাহিদের যে বড় ভাই আছে, সেই বড় ভাইকে গ্রেপ্তারের জন্য পুলিশ সহায়তা দূরে থাকে। এই পরের দিনই, ওই দিন রাতেই জাহিদের ভাই যে রাহাত, ওকে ধরার জন্য পায়তারা শুরু করলো পুলিশ। জাহিদের সঙ্গে যারা আন্দোলন করেছিল, নয়ন, বাবু, আরও কয়েকটা ছেলে, ওদেরকে গ্রেপ্তার করলো। তারপরে এদের উপর টর্চার করা হয়েছে 3টা ছেলের উপরে, এই দায়িত্ব নেওয়ার জন্য। জাহিদের ভাই রাহাতকে কোথায় পাওয়া যাবে সেটার জন্য টর্চার করেছে ওদেরকে। ওদের গ্রামের বাড়িতে পুলিশ গিয়েছে। মানে এটা একটা মানে বিভৎস অবস্থা ছিল। জি, আপনার কাছে আবারও আসবো। তো জাহিদের লাশ আপনারা রিসিভ করলেন, জাহিদকে কোথায় নিয়ে গেলেন? রেল লাইন থেকে এরপরে কোথায় নিয়ে গেলেন তার লাশ? রহিম মেডেল নিয়ে গেছে। হ্যাঁ, রহিম মেডেল নিয়ে গেছে, ওই জায়গাতে মাটি দেওয়া হয়েছে। মা হিসেবে পুরো দৃশ্যটা তো আপনি দেখেছেন, আপনার কাছে আসলে কেমন মনে হয়েছিল? কতটা অসহায় বোধ করেছিলেন? আমরা বলতে পারতাছি না, এখনো বলতে পারতাছি না। একটু বলুন। এখনো বলতে পারতাছি না, সন্তান হারা এত আর ভালো লাগে না। ওর জীবনটা ভিক্ষা দিত, হয়তো পুলিশের কাছে দিয়ে দিত, নাহলে একটা হাত পাও ভাঙ্গা রাখতো, তাও দেখতে পারতাম। এখন তো তাও দেখতে পারবো না। এখন তো জীবনটাই শেষ করে দিছে ওরা। ওরা যতক্ষণ না মারা গেছে ততক্ষণ ওরা তরসায় অনেক মারা মারছে। আমরা কিভাবে থাকবো? আমরা সরকার যদি আমাদের খবর নেয় না। আপনারা কি থানায় মামলা করেছিলেন? হ্যাঁ, মামলা করছি। কাদেরকে আসামি করেছিলেন বা কি মামলা করেছিলেন আপনারা? করা হয়েছে তো হাসিনা হয়তো 1 নাম্বার। ওর কারণেই তো আমার ছেলেটা মারা গেল। যদি গুলি না করতো, ওর গুলির অর্ডার না দিত, তাহলে তো মারা যেত। ওদের সাথে যারা আছে বড় বড় নেতা, হাসিনা, তাদের সাথে তাদের নামই দেওয়া হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ, ওদের নাম কিছু দেওয়া হয়েছে। আপনি বলেছিলেন যে সাংবাদিক রাজীব আহমেদের কাছ থেকে শুনলাম যে আপনি ঘরে তালা দিয়ে রেখেছিলেন। হ্যাঁ, ঘরে তালা মেরে রাখছি। কোনোভাবে বুঝতে পেরেছিলেন যে আপনার বুকের ধন একটা বিপদের মধ্যে পড়ে যেতে পারে, এরকম কি মনে হয়েছিল? হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে। কি মনে হয়েছিল একটু বলুন না। বলছি যে বাবা, আবু সাইদের গুলি করছে, তুমি কিন্তু আজকে যাইবা না। 20 বারে গেছো, আবার গুলি খাইছো শুনছি, কিন্তু আজকে কিন্তু তোমার যাওয়া যাবে না।
তো কিচ্ছু বলে না, মানে চুপ করে রয়েছে। আমি বারে বলতেছি বাবা আজকে যাইও না, আজকে আমার কাছে কিরকম লাগতেছে, আজকে যাইও না। ঠিক আছে আমি যাবো না, কিন্তু ও কিন্তু ওই কথাই বলতেছে, কিন্তু তাও তারপরে খাওয়া দাওয়ার পর আমি তালা মেরে রাখছি। হ্যাঁ বুঝতে পারছি যে সবাই বলতেছে যে আজকে গুলির অর্ডার, তারপরে আমি সেই কারণে বলতেছি যে তুমি আজকে যাইও না। একসাথে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে তালা মারছি ঘর। আমি বলছি যে আজকে এখন বাইরে আর কোনো কাজ নাই, তুমি ঘুমায় থাকো। ও ঘুমায় না ভালো করে, একটু ঘুমাইছে, ঘুমানোর পরেও মানে ঘুমায় না, হাড়ের উপরে বসে ওই মোয়াখালের দিকে তাকাই লইছে। তারপর ওর বড় ভাই একটু বাইরে ছিল, তালাটা খুলছি, তালাটা খোলার সাথে সাথে ও চলে গেছে। এটাই শেষ যাওয়া। এটাই শেষ যাওয়া। জাহিদের আয়েই তো আসলে আপনার সংসার চলছে। আমার মেয়েটা পুজিতে লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এখন তাহলে কিভাবে চলছেন, আপনার সংসার কিভাবে চালাচ্ছেন? ওই ফুলের দোকানটা টুকিটাকি করতেছে, কিন্তু ওই ছিল সবকিছু, ওর মতন তার কেউ কিছু আমরা বানাইতে পারি। রাজীব আহমেদ, আপনি তো শুনলেন জাহিদের মায়ের। আমি আপনাকে একটা তথ্য দিই, সেটা হচ্ছে যে আমরা গত 25 তারিখ আমরা যে 18 থেকে 21 জুলাইয়ের মধ্যে যারা 268 বা 218 জন শহীদ হয়েছেন, সংখ্যা নিয়ে বিতর্কের দরকার নেই, আমরা এটা একটা অ্যানালাইসিস করেছিলাম সেই সময়। 18 তারিখ যারা শহীদ হয়েছিলেন, 18 তারিখ যারা শহীদ হয়েছিলেন যে 39 জন, এর প্রায় অর্ধেক হচ্ছে ছররাগুলি আর অর্ধেক হচ্ছে বুলেট, এবং বুলেট সব বিকালের দিকে। 19 থেকে 21 তারিখ এবং পরবর্তী 3 থেকে 5 তারিখ যারা শহীদ হয়েছেন কেউ ছররাগুলি না, সবাই বুলেট। একটি দলের সাধারণ সম্পাদক কি আইন শৃঙ্খলা বাহিনীকে এই হুকুম দিতে পারেন? না, উনি তো এই অর্ডারদার কেউ না। বিষয় যেটা হচ্ছে যে 19 তারিখ রাত থেকে কারফিউ ইম্পোজ করা হলো, তার আগে ওবায়দুল কাদের বললেন যে কাল থেকে দেখা মাত্র গুলি। আগের দিন কিন্তু সকালবেলা সব ছিল ছররাগুলি এবং বিকালের দিকে ছিল বুলেট। 19 তারিখ সব ছিল বুলেট। 19 তারিখ যারা শহীদ হয়েছেন 19, 20, 21 সবাই বুলেট। আমি এই বেটার লাইফ এই কাছেই রামপুরার এখানে যে বেটার লাইফ হসপিটাল, গ্রিন হসপিটাল, তারপরে ইউনিভার্সাল, আয়শা, আমরা সরওয়ার্দি, আমরা যে হাসপাতালগুলোতে খবর নিয়েছি 19, 20, 21, স্পেশালি উত্তরের আধুনিক, উত্তরের কুয়েত মৈত্রী, উত্তরের ইবনে সিনা, 19 তারিখ সবই ছিল লাইভ বুলেট। একটা আপনাকে তথ্য দিই, সেটা হচ্ছে জাহিদ কিন্তু 18 তারিখ ছড়াগুলির প্লেটে আক্রান্ত হয়েছিল, তার গায়ে লেগেছিল ছোটো ছোটো প্লেট ছড়াগুলিতে 18 তারিখ। তারপরে 18 তারিখ কিন্তু পুলিশ মোটামুটি ছড়াগুলির মধ্যেই ছিল। আর 19 তারিখ আপনি দেখুন, পুলিশ হচ্ছে ফ্লাইওভারের উপরে, জাহিদ বা তরুণরা হচ্ছে নিচে, তারা পুলিশের জন্য কোনো রকমের থ্রেট ছিল না। পুলিশ ফ্লাইওভারের উপরে প্রায় 3 তলা সমান উঁচু ফ্লাইওভার, আর আন্দোলনকারীরা হচ্ছে নিচে। না তারা জানমালের জন্য হুমকি ছিল, না তারা পুলিশের জীবনের জন্য হুমকি ছিল। আচ্ছা, নিচে ছিল ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, এবার যারা মহাখালী আমতলী কাঁচা বাজারটা যেখানে, ওইখানে তারা ওইখানে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছিল। আর অভ্যুত্থানকারীরা ছিল রেল লাইনের এই দিকটায়, যে মসজিদের যে দিকটা আছে পশ্চিম পারে এইদিকে। এই আন্দোলনে একটা অভ্যুত্থানের বিষয় যে বারবার বলা হয় যে পুলিশ আওয়ামী লীগের সহযোগী, মানে আওয়ামী লীগ পুলিশের সহযোগী হিসেবে ব্যবহৃত হয়েছে। আসলে তা না, পুলিশ ব্যবহৃত হয়েছে আওয়ামী লীগের সহযোগী হিসেবে। আওয়ামী লীগ যখন ধাওয়া দিয়েছে, আওয়ামী লীগের ধাওয়াকে কাভার করার জন্য তারা উপর থেকে ফায়ার করেছে। মানে এইরকম নৃশংসতা, এইরকম বর্বরতা কোনো সভ্য সমাজে হয়েছে আমার জানা নেই। আপনিও বলেছেন যে জাহিদের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত পুলিশ পা দিয়ে মেরেছে। এই ঘটনাটুকু আসলে একজন সাংবাদিক হিসেবে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি যদি একে একটা হত্যা বলি, তাহলে এই অপরাধকে অনেক সামান্য করে দেখানো হবে, অনেক হালকা করে দেখানো হবে। এটি একটি শুধুমাত্র একটি খুন না, একটি হত্যা না, এটি একটি মানবতা বিরোধী অপরাধ। যারা এই অপরাধ করেছে তাদের, কেন আপনি এটা কি মানবতা বিরোধী অপরাধ? কারণ আপনি দেখেন যে 2010 সালের যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইন রয়েছে, এই আইনের আপনি আর্টিকেল 3, আর্টিকেল 4, আর্টিকেল 3 পড়েন। আর্টিকেল 3-তে একদম ক্লিয়ার করা আছে যে হত্যার কিন্তু আলাদা 302, ওটা আলাদা ধারা আছে। আর্টিকেল 3(1)(a), (b), (c) এগুলো পড়েন। এখানে একদম ক্লিয়ার করা আছে যে আপনার যদি জাতিগত, বর্ণগত, ধর্মীয় এবং রাজনৈতিক উদ্দেশ্যে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কাউকে যদি আপনি হত্যা করেন, কাউকে যদি আপনি গুম করেন, কাউকে যদি আপনি কনফাইনমেন্টে রাখেন, বন্দি করেন, সেগুলো মানবতা বিরোধী অপরাধ। জাহিদের সঙ্গে সেই পুলিশের কোনো শত্রুতা ছিল না, আওয়ামী লীগের কোনো পার্সোনাল শত্রুতা নাই। সুতরাং এটা বলা যাবে না যে এটা প্রি প্ল্যান্ড মার্ডার। এটা তো মার্ডার না, জাহিদের রাজনৈতিক বিশ্বাসের কারণে জাহিদকে হত্যা করা হয়েছে ব্রুটালি। সে কারোর জন্য থ্রেট ছিল না। তাহলে এটা কি মানবতা বিরোধী অপরাধ না? একটি বিশ্বাসকে, একটি রাজনৈতিক বিশ্বাসকে, একটি রাজনৈতিক মতামতকে বা একটি দাবিকে দমন করার জন্য, নিষ্ঠুরভাবে দমন করার জন্য এই হত্যা, এটাকে আমি হত্যা বলবো না, এই গণহত্যা চালানো হয়েছে। আপনি জেনোসাইডের সংজ্ঞা পড়েন এই আইনে, যেটিকে জেনোসাইড বলা হচ্ছে, জেনোসাইডের সংজ্ঞা পড়েন, ইটস এ জেনোসাইড, এটা একটি গণহত্যা। তো শুধু হত্যা বলে বিষয়টাকে হালকা করলে আমি মনে করব যে এটা
মানে দায়ীদের প্রতি সহানুভূতি দেখানো হবে। এটি হত্যা না, এটি গণহত্যা, এবং গণহত্যার জন্য যেই যোগ্য যেই শাস্তি সেই শাস্তি তাদেরকে পেতে হবে। আপনি এই আইনের 4 ধারা পড়েন, সেটা হচ্ছে যে পুলিশ কনস্টেবল গুলি করেছে, তার হাতে ট্রিগার ছিল, ঠিক আছে, কিন্তু আপনি আইনের 4-এর 1 পড়েন, যেখানে স্পষ্ট করে বলে আছে কমান্ড রেসপন্সিবিলিটি, যারা অর্ডার দিয়েছেন দে আর রেসপন্সিবল। তবে একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে যে আমরা সবারই মানবাধিকারের পক্ষে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিছু বিষয় আসামির জন্য খুবই ক্রিটিক্যাল, আসামির পক্ষে মামলা ফেস করা খুবই মুশকিল। বর্তমান সরকার প্রতিশ্রুতিও দিয়েছে আইনের কিছু সংশোধন করে এটাকে সমান করার জন্য, কারণ আপনি জানেন যে শেখ হাসিনা সরকার সেই সময় তার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য 2012-13 সালে এই আইনের ব্যবহার করেছে, অপব্যবহার করেছে। আমরা এবার চাই এই আইনের ব্যবহার হোক, অপব্যবহার না। শেখ হাসিনা যে অপব্যবহার করেছে সেই অপব্যবহার আমরা চাই না। শেখ হাসিনা যা করেছে তার যদি পুনরাবৃত্তি হয় তাহলে আবার সেই ফেসিবাদ, আমরা সেই ফেসিবাদ চাই না। আমরা চাই এই আইনের একদম ন্যায়নিষ্ঠ প্রয়োগ হোক, এই আইনের অপব্যবহার যেন শেখ হাসিনার উপরেও না হয়, এটা আমার দাবি। শেখ হাসিনার উপরেও যেন এই আইনের অপব্যবহার নয়, আইনের প্রয়োগ হোক শেখ হাসিনার উপরেও। এবং শুধুমাত্র শেখ হাসিনা না, শেখ হাসিনা তো অবশ্যই রেসপন্সিবল, সেই 1 নাম্বার। এর সঙ্গে আর যারা যারা আছে সেই সময় যারা পুলিশ বাহিনীকে একটা রাষ্ট্রীয় বাহিনী থেকে একটা গুন্ডা বাহিনীতে পরিণত করেছিল, একটা গণহত্যাকারী বাহিনীতে পরিণত করেছিল, সেই সব কর্মকর্তা, সেই সব কথিত রাজনীতিবিদ যারা ওবায়দুল কাদেরের মতো যারা বলেছে যে দেখামাত্র গুলি শুটেড সাইডের অর্ডার দিয়েছে, তাদেরকে অবশ্যই অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সাম্প্রতিক বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের আইজিপিও একটি কথা বলেছেন যে ঢালাওভাবে কোনো মামলা যাতে না হয় এবং তদন্ত করে তারপরে এদেরকে গ্রেপ্তার বা আইনের আওতায় নিয়ে আসা হবে। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের তদন্ত প্রক্রিয়ার অভিজ্ঞতা আপনারও আছে, সবারই আছে, যে তদন্ত প্রক্রিয়া নিয়ে যেমনি বিতর্ক আছে, তদন্ত প্রতিবেদন কোনোটাই আলোর মুখ দেখেনি, অধিকাংশই আলোর মুখ দেখেনি। আমরা তারপরেও বিশ্বাস রাখি এই তদন্ত, যেহেতু মানে রাহেলা বেগম বলেছেন যে জাহিদ হত্যার দায়, উনি কিন্তু বলেছেন যে শেখ হাসিনাকে আসামি করে ওনারা মামলা করেছেন, এবং আপনার ব্যাখ্যা অনুযায়ী যারা কমান্ড করেছেন, যারা নির্দেশ দিয়েছেন, যে নির্দেশদাতা কনস্টেবলের হাতে ট্রিগার ছিল, কিন্তু যারা অর্ডার করেছে গুলি করবে তারাও রেসপন্সিবল, আইনের ব্যাখ্যা। তো সেই অনুযায়ী এই তদন্ত যদি হয় সেক্ষেত্রে অনেক মানুষ এক্ষেত্রে দায়ী হয়ে যাবে। এই দায়ীদের ব্যাপারে বাংলাদেশ বর্তমান সরকার বা যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কেমন আচরণ হওয়া উচিত, যে এইসব তদন্তগুলো কেমন হবে? আমি একটা বিষয় বলি, যেমন একটা খুনের মামলা যদি আপনি বিচার করতে চান, সাধারণ খুনের মামলা, 1 নম্বর বিষয় হচ্ছে এটার সুরাতল রিপোর্ট লাগবে, ময়নাতদন্ত লাগবে। ময়নাতদন্ত ছাড়া আপনি খুনের মামলার বিচার করতে পারবেন না। জাহিদের তো ময়নাতদন্ত হয়নি, তারপরে জাহিদের হত্যা আজকে 2 মাসের বেশি হয়ে গেছে। আপনি এখন ময়নাতদন্ত করলেও কি পূর্ণাঙ্গ প্রতিবেদন পেতে পারেন না। কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে জাহিদ যে শহীদ হয়েছে এটা তো একদম দিনের আলোর মতো স্পষ্ট। আচ্ছা, তাহলে সাধারণ আদালতের বিচার করতে মুশকিল, আপনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেতে হবে, নইলে এই দায়ীরা পার পেয়ে যাবে। জাহিদদের মতো যে শত শত জাহিদ আছে, আপনি একটা কথা বলি, যেমন সরকারি হিসাবে শহীদের সংখ্যা 719, এর মধ্যে পুলিশও আছে আর বা সবাই আছে, যা নিহতের সংখ্যা আমি বলি, এটা শহীদের সংখ্যা না নিহতের সংখ্যা 719, 709 ছিল, আরও কয়েকজন বেড়েছে। জাহিদের নাম কিন্তু সেখানে নেই, রিপার নাম সেখানে নেই। আমি অনেকের নাম চেক করেছি কৌতূহলবশত। কারণ কি? কারণ হচ্ছে সরকারের শুধুমাত্র সেই নামগুলো সরকার তালিকা এসেছে যারা হাসপাতালে ভর্তি হয়েছিল, হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট অবটেন করেছে সেই টাইমে। আচ্ছা, জাহিদের নাম তোলার সুযোগ আছে, কিন্তু আপনি আমাকে বলেন যে যাত্রাবাড়িতে 19 তারিখে এবং 18, 19, 20 এবং 4 আর 5 যাত্রাবাড়িতে শতাধিক শহীদের মরদেহ ঘটনাস্থল থেকে সরাসরি গোরস্থানে নিতে হয়েছে পরিস্থিতির কারণে। আচ্ছা, ঢাকা মেডিকেল কলেজ থেকে এটা হচ্ছে রিটেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে 106টা মরদেহ দেওয়া হয়েছে ময়নাতদন্ত ছাড়া, সরারদি মেডিকেল থেকে 54টা মরদেহ দেওয়া হয়েছে ময়নাতদন্ত ছাড়া। তাহলে আপনি এদের বিচার কি হবে? বিচার পাবে না, এই মামলাগুলো তো তাহলে দুর্বল হয়ে যাবে। তো তাহলে বিচার করতে হলে সরকারকে পুরো বিষয়টাকে একেবারে নির্মোহভাবে একেবারে নিচে থেকে এটা তদন্ত করতে হবে। যে আমরা কিন্তু আসলে, আমি কিন্তু আবার বলতেছি যে শেখ হাসিনার উপর আইনের অপপ্রয়োগ আমি চাই না, আমি চাই যে আইনের প্রয়োগ হোক, অপব্যবহার না হোক, আইনের প্রয়োগ হোক। তো আইনের প্রয়োগের উপায় একটা, আমি মনে করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে বিচার করা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় দেখেন আপনি, অশনাক্ত হিসাবে, মানে এটা কত বড় একটা অপরাধ। বাংলাদেশের মতো দেশ, যে দেশে এখন তো আর সেই দুনিয়া নাই যে আপনি লাস্ট 2 মাস 3 মাস রাখতে পারবেন না। আপনার তড়িঘড়ি করে রায়ের বাজারে 11 জনের মরদেহ দাফন করেছেন আঞ্জুমানি মফিদুল ইসলামকে দিয়ে। ওই সময় টোটাল ওই মাসে 84 জন হয়েছে, কিন্তু আমি শনাক্ত করতে পেরেছি গিয়ে 11 জন হচ্ছে যারা আন্দোলনের সময়ে
রাস্তায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন, মারা গেছেন, নিহত হয়েছেন। এই 11 জনের কবর কোন টাকার কোনো তো চিহ্ন নাই। আপনি এই অপরাধগুলো করেছেন, তার মানে আপনি হচ্ছে এই লাশ লুকাতে চেয়েছেন। এইটা আরেকটা মানবতা বিরোধী অপরাধ। আপনি আশুলিয়ার ঘটনা দেখেন। আশুলিয়ার আমি গিয়েছিলাম, এই রিপোর্টটা আমি করেছিলাম প্রথম, যে কিভাবে আগুনের ভিডিওগুলো উদ্ধার করতে পেরেছিলাম স্থানীয়দের মাধ্যমে। আমরা তো ঘটনাস্থলে ছিলাম না, 1 মাস পরে আগুনের ঘটনাগুলো উদ্ধার করতে পেরেছি। মানে মানসিক বিকৃতি কোন পর্যায়ে গেলে যে ভাই হিট অফ দ্য মোমেন্ট হয়ে গেছে কিছু একটা, রাইট। আপনি 6 জন মানুষের লাশ পুড়িয়ে দিচ্ছেন এবং গাড়িতে তুলে পেট্রোল ঢেলে। দুনিয়ার সব জায়গায়, দুনিয়ার যারা জেনেভা কনভেনশন সহ যেখানে আপনি যুদ্ধ করতেছেন দুই পক্ষ, সেখানেও আপনি আপনার প্রতিপক্ষের লাশ বিকৃত করতে পারবেন না। যে ঠিক আছে 2 জনের অস্ত্র ছিল, সেলফ ডিফেন্সের কারণে আপনাকে আমি মেরে ফেলেছি বা আপনি আমাকে মেরে ফেলেছেন, আমাদের শত্রুতা শেষ, মারা গিয়েছে, শত্রুতা শেষ। কিন্তু আপনি লাশ বিকৃত করতে পারবেন না, ইন্টারন্যাশনাল এনার্জি। আর আপনি লাশ পুড়িয়ে দিচ্ছেন এবং সেটা প্রকাশ্য দিবালোকে। তো আপনি কি বলেন যে এদের কি বিচার হওয়া উচিত? না, এদের অধিকাংশ এই যে লাশগুলো পুড়িয়ে ফেলা হলো বা অনেক লাশ আপনার বক্তব্য অনুযায়ী গুম করা হলো, তাহলে এই মৃত্যু বা এই শহীদদের আসলে এই শহীদরা কি বিচার পাবে না? এই পরিবারগুলো কি বিচার পাবে না? জাহিদের মায়ের মতো, জাহিদের মা আজকে এখানে এসে কান্না করছেন স্টুডিওতে, তার সন্তানের হত্যার হয়তো বিচার তিনি পাবেন কিনা আমরা প্রত্যাশা করি। এই মামলাগুলো, স্পেশালি এই মামলাগুলো, আপনি বলছেন যে ওনাদের ময়নাতদন্ত রিপোর্টও নাই, অধিকাংশ মৃত্যুর কিন্তু ডেথ সার্টিফিকেট নেই। সেক্ষেত্রে 711 জনের পাওয়া গেছে, 711 জনের পাওয়া গেছে, কিন্তু স্বাস্থ্য উপকমিটি 1582 জনের তালিকা ঘোষণা করেছে। সেক্ষেত্রে বাদবাকিগুলো নিশ্চয়ই ডেথ সার্টিফিকেট বা এরকম ময়নাতদন্ত রিপোর্ট নেই, নানান জটিলতা বা নানান দুর্বলতা থাকবে। সেক্ষেত্রে এই হত্যাকাণ্ডগুলো কেউ না কেউ ঘটিয়েছে, সুতরাং কাউকে না কাউকে তো এই দায় নিতে হবে। সেক্ষেত্রে কারা দায় নিবে এবং এটা যদি দীর্ঘ হয়ে যায় সেক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা। এই দায়িত্ব পালন করতে হবে এখন যারা পুলিশে আছেন। পুলিশ জনগণের বন্ধু, এই জিনিসটা যদি তারা প্রতিষ্ঠা করতে চান, পুলিশের সঙ্গে জনগণের যে দূরত্ব তৈরি হয়েছে সেটা যদি তারা ঘুচাতে চান, তাহলে এই মামলাগুলোকে অবশ্যই তাদেরকে নির্মমভাবে অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করতে হবে। আর যে প্রসিকিউশন টিম আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, তাদেরকেও সর্বোচ্চ আমি বলবো যে নিজের কাজ মনে করে আন্তরিকতার সঙ্গে এই মামলাগুলো পরিচালনা করতে হবে, নয়তো সুবিচার পাওয়া মুশকিল হবে। আরেকটা জিনিস হচ্ছে, আমি যেটা মনে করি যে এই শহীদদের স্মৃতি সংরক্ষণ করতে হবে। বিটিভি যেটি করছে এটি একটি ভালো কাজ, আর্কাইভে থাকছে। সরকারের কাছে আমার যেটি দাবি যে আমাদের যত শহীদ আছে, 24 শহীদ যারা আছেন, তাদের প্রত্যেকের অন্তত একটা ওয়েবসাইট থাকুক, একটা আর্কাইভ থাকুক, যেখানে গেলে পরবর্তী প্রজন্মে জাহিদ সম্পর্কে জানতে পারবে যে আমাদের একজন 18 বছর বয়সী তরুণ ছিল, যে সাহসী ছিল, দুঃসাহসী ছিল, যে শহীদ হওয়ার জন্য গিয়েছিল, যেটা সাধারণ মানুষকে অনুপ্রাণিত করবে। নইলে দেখেন, যদি এই শহীদদের প্রতি এবং শহীদ পরিবারের প্রতি যদি আমরা ন্যায় বিচার দিতে না পারি, প্রাপ্য সম্মান দিতে না পারি, ভবিষ্যতে আবার কোনো যদি স্বৈরাচার আসে, তার বিরুদ্ধে কিন্তু মানুষ রুখে দাঁড়াবে না। ভবিষ্যতের স্বৈরাচারের পথ, ভবিষ্যতের ফেসিবাদীর পথ, আমি শুধু স্বৈরাচার ফেসিবাদ বলবো না, মানসিক বিকারগ্রস্ত শাসকের উত্থানের পথ বন্ধ করার জন্য এই শহীদদেরকে মূল্যায়ন করতে হবে, সম্মান দিতে হবে, যেন মানুষ সবসময় জাগরুক থাকে রাজনৈতিকভাবে। আপনার কাছে আবারও আসবো রাজীব আহমেদ। রাহেলা বেগম, আপনি তো জাহিদের মা, আপনি জাহিদের লাশ গ্রহণ করার পরে তো গ্রামে দাফন করতে বাধ্য হয়েছিলেন, আপনি বলেছিলেন যে পুলিশ গিয়ে দাফন করে দিয়ে আসছে। এই প্রক্রিয়াটি কেমন ছিল আসলে আপনাদের পরিবারের সাথে এই মুহূর্তে, বা ওই 19 তারিখে আপনার জাহিদকে খুন করা হলো, হত্যা করা হলো, এর পরের সময়টা কিভাবে কেটেছে এইটি একটু আমাদেরকে বলুন। গাড়ি আমরা তো দেশের বাড়িতে নিয়ে যেতে চাইছিলাম, তখন তো নিতে পারি নাই, ওই যে গাড়ি অ্যাম্বুলেন্স পুইরা লইছে। জাহিদকে তোলার পরে না, মানে গাড়ি নিয়ে আসতেছে, তারপর গাড়ি ভাঙে ফেলছে। আপনাকে এই জায়গাটা ইন্টারাপ্ট করব। জাহিদের যেই লাশ যখন পুলিশ চাচ্ছিল যে কোনোভাবে এটাকে ঢাকার বাইরে এটা নিয়ে যাওয়া, কিন্তু আন্দোলনকারী জাহিদের বন্ধুদের একদম শক্ত স্ট্যান্ড ছিল যে না, আমাদের শহীদ আমরা দাফন করব। তো তারাই অ্যাম্বুলেন্স আসতে দেয়নি। আপনি জানেন যে ওইখানে ভিতরে শহীদ বাগ মানে একটা মসজিদ আছে, সেখানে কিন্তু জানাজা হয়নি। পরে জাহিদের একদম ঘরের পাশে যে মাদ্রাসা আছে সেখানে জানাজা হয়েছে। এলাকাবাসীর দাবির মুখে মৃত্যু সনদ ছাড়া রহিম মেটাল, জাহিদ কিন্তু কোনো সরকারি কবরস্থানে নেয়নি, আজিমপুর বা রায়ের বাজারে কোনো সরকারি কবরস্থানে নেয়নি, কারণ সেখানে তো ময়নাতদন্ত, মৃত্যু সনদ এগুলো লাগে।
এলাকাবাসীর দাবির মুখে জাহিদকে রহিম মেটালে দাফন করা হয়েছে, এই তেজগাঁও রহিম মেটালে। ওরা লাশ গ্রামে নিয়ে যেতে পারেনি। তারপরে পুলিশে এই নানান আসে জিজ্ঞাসা করে, এই করে ওর ভাইকে খোঁজে, এই জন্য ওনারা তখন গ্রামের বাড়িতে চলে গিয়েছিল আত্মগোপনের জন্য। সহজ কথা, আত্মগোপনে যেতে হয়েছিল কেন? আপনাদেরকে কিরকম হুমকি দেওয়া হয়েছিল ওই সময়টাতে? জাহিদের সাথে যারা বন্ধু আছে তাদেরকে অনেক মারছে। ওরাই বলতেছে যে আন্টি আমাদেরকে অনেক মারছে, যে জাহিদের বড় ভাইয়ের ঠিকানা দেওয়ার জন্য। তাও আমরা বলি নাই যে একটা আপনার ছেলে হারাইছেন, মারা গেছে, তারপরও যদি আপনার বড় ছেলের কথা বলি তাহলে তো আমরা থাকতে দিই, আরো 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 কান্নাকাটি করবেন। তাই সেই জন্য আমরা মার খাইছি, কিন্তু তাও আমরা বলি নাই, বলছি যে আমরা চিনি না। রিমান্ডে অনেক মারছে, তাও আমরা বলি নাই যে আপনারা যদি পারেন, মানে আয়সা আমরা বললো আর কি যে আপনারা যদি পারেন তাড়াতাড়ি আপনারা বাড়িতে চলে যান। তখনই আমরা বাড়িতে চলে গেছি। গ্রামের বাড়ি কোথায় আপনাদের? ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া। সেখানে কি বিরক্ত করেছিল কিনা? না, সেখানে বিরক্ত করে নাই। 5-6 দিন পরে আবার চলে আসছি। 5 আগস্ট শেখ হাসিনার সরকার পালিয়ে যাওয়ার পরে আপনার পরিবারের পাশে তো অনেকেই দাঁড়িয়েছে, সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেয়েছেন। সরকারের পক্ষ থেকে এখন আমরা জিজ্ঞাসা করেন। আপনারা কি যোগাযোগ করেছিলেন কারোর সাথে? না, আমরা কারোর সাথে যোগাযোগ করিনি, আমরা খবর নেই না, আমরা যোগাযোগ করিনি আর কি। সরকারের কাছে আসলে চাওয়া কি? জাহিদ হত্যার বিচার চান কিনা? মা হিসেবে আজকে এখানে দাঁড়িয়ে আপনার বক্তব্য কি? হ্যাঁ, আমরা বিচার চাই। মানুষের উদ্দেশ্যে, সমাজের উদ্দেশ্যে, সরকারের উদ্দেশ্যে। যারা শহীদ হয়েছে তাদের বাপ মাও তো এরকম কষ্টই লাগতেছে, আমাদের মতনই লাগতেছে। আমরা চাই সবাই বিচার পাক। রাজীব আহমেদ, আসলে রাহেলা বেগম একজন শহীদের মা, স্বাভাবিকভাবেই তিনি আসলে নির্বাক, অনেকটা বলতে পারছেন না, এবং তিনি প্রত্যাশা করেন বিচার পাবেন। আসলে আমরাও প্রত্যাশা করি এবং সরকারের কাছে জোর দাবি। এই সরকার তো নির্বাচিত সরকার না, এই সরকারের ম্যান্ডেট হচ্ছে শহীদের রক্ত। সবচেয়ে বড় ম্যান্ডেট হচ্ছে শহীদের রক্ত। এই সরকার আপামর জনগণ এই সরকারকে চেয়েছে বলে এই সরকার এসেছে। দেশের এত নির্বাচিত না হোক, অনির্বাচিত হোক, কিন্তু এইরকম জনসমর্থন কোন সরকারের ছিল না। কিন্তু শহীদের রক্ত দিয়ে এসেছে এই সরকার। এর চেয়ে শহীদের রক্তের চেয়ে বড় আর কোনো ম্যান্ডেট নেই। তো এই সরকার যদি এই হত্যাযজ্ঞের, এই গণহত্যার সঠিক বিচার করতে ব্যর্থ হয়, তাহলে সেটা হবে শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এর দায় তাদেরকে নিতে হবে। আপনি তো ওই সময়টা মাঠে ছিলেন, জাহিদরা যখন মাঠে ছিল তখন আপনি তো মাঠে ছিলেন। শুধুই তো জাহিদ না, হয়তো জাহিদের মা আজকে আমাদের এখানে আছেন। জাহিদরা যারা আছে, তো সেক্ষেত্রে পরিবেশটা কেমন ছিল একটু আমাদেরকে একটু বলুন। মানুষের মধ্যে কি যেন একটা হয়েছিল। মানুষের মধ্যে এটা বলবো যে একদল মানুষ মুক্তি পাগল হয়ে উঠেছিল। জীবনের আর কোনো মানে জীবন মৃত্যু পায়ের বৃত্ত অবস্থা। মানুষ যে কোনো মূল্যে এই দুঃশাসনের পতন ঘটাবে। আপনি তো অনেক আহতদের সাথেও কথা বলেছেন। অনেক আহতদের সঙ্গে কথা বলেছি। তাদের বিষয়ে একটু বলুন যে আসলে তাদের মধ্যে যে স্বপ্ন, আমি তাদের মধ্যে কোনো ভয় দেখিনি। 4 আগস্ট আমার সামনে, ঠিক সামনে একটা ছেলে মারা গিয়েছিল, আব্দুল্লাহ সিদ্দিক। 4 আগস্ট একদম আমার সামনে, আপনি উনি যেখানে আছেন এমন একটা জায়গায় আমার সামনে মারা গিয়েছে। তো আমি দেখেছি যে ওই যে একজন পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে খুব করে বলছেন, স্যার একটা গুলি করলে ওই একটাই সরে, বাকিটি যায় না। ঠিক এই অবস্থা ছিল। ডান বাম, নানান পথ, নানান মত, নানান ধর্মের, নানান শ্রেণীর মানুষের কি এক ঐক্য, এটা আসলে আপনি কোনো কিছুতেই বর্ণনা করতে পারবেন না যে আসলে কি হয়েছিল ওই সময়টাতে। মানুষ স্বাধীনতার জন্য, আমি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কেন আন্দোলনে এসেছেন, এটা উত্তরায়, 55-56 বছর বয়সী। সে বলেছিল যে আমার 3 সন্তানকে আমি ভরণ পোষণ দিতে পারি না, আমার জন্য জীবন মৃত্যু এক সমান, আমি দেশ স্বাধীন করতে এসেছি। তো বর্তমান সরকারকে এই চেতনাকে ধারণ করতে হবে যে মানুষ বলছিল যে তার জীবন মৃত্যু সমান, স্বাধীনতা চাই। জাহিদের মাকে যদি সান্ত্বনা দিতে বলা হয় তাহলে আপনি কিভাবে সান্ত্বনা দিতেন? ন্যায় বিচারই হচ্ছে সান্ত্বনা। জাহিদের মা, জাহিদের বাবা সহ যত শহীদ আছেন, সকল শহীদের বাবা মার জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হচ্ছে ন্যায় বিচার। আপনি চাকরি দেন, পয়সা দেন, যা কিছু দেন, পুনর্বাসন দেন, যদি আবার কোনো দিন এই খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, সেটা হবে জাহিদের মতো শহীদ পরিবারের জন্য সবচেয়ে বড় অবিচার। জাহিদ একমাত্র উপার্জনক্ষম ছিলেন তার পরিবারে, এখন তার পরিবার অনেকটা অনিশ্চয়তাও তো পড়ে গেছেন। এবং জাহিদের মায়ের, রাহেলা বেগমের বক্তব্য অনুযায়ী জাহিদের আয়ের উপরে তার বড় ভাই রাহাত এবং ছোট একটি বোন ছিল, বোন আছে জাহিদের,
সেই বোনেরও পড়াশোনা জি। এবং সংসারের একটি অংশ জাহিদের আয়ের উপরে নির্ভরশীল ছিল। এই পরিবারটিকে তো পুনর্বাসনেরও দরকার। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই। আসলে না, না, আপনার পরামর্শ কি বা আমার পরামর্শ যেটি কিভাবে হচ্ছে- এই পরিবারগুলোকে পুনর্বাসন করা যায় এবং সে প্রক্রিয়াটা কেমন হওয়া উচিত? এবং আমরা জানি যে প্রায় 2.5 মাস হয়ে গেল ফ্যাসিবাদ পতনের, 2.5 মাস প্রায় হয়ে গেল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যিনি 1.5 মাস হয়ে গেছেন, অন্তর্বর্তী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে জুলাই গণহত্যা ফাউন্ডেশন প্রাথমিকভাবে শহীদ পরিবারগুলোকে 5 লাখ করে টাকা দেবে এবং পরবর্তীতে আরও তারা পুনর্বাসনের জন্য কাজ করবে। আমার সরকারের কাছে দাবি হচ্ছে এই কাজটি যত শিগগির করা যায়, মানে এই বছরের মধ্যেই, আর 2 মাস আছে, 3 মাস আছে বছরের, এই বছরের মধ্যে যেন শহীদ পরিবারদের আপনার পুনর্বাসনের বিষয় হয়। আরেকটা বিষয় হচ্ছে আপনার কাছে আমরা শহীদদের কথা দেখছি, আরেকটা বিষয় যেটা আপনার অনুষ্ঠানে সুযোগ পেয়েছি বলে বলছি, সেটি হচ্ছে যে যারা আহত আছে, যারা অঙ্গহানি হয়েছে, তাদের পুনর্বাসন খুবই জরুরি। একটা এখন তাদের কিভাবে পুনর্বাসন হতে পারে, যেমন হচ্ছে এই আন্দোলনটা শুরু হয়েছিল কিন্তু একটা কোটার প্রতিবাদের মাধ্যমে, যদিও সেটি ছিল টিপ অফ আইসবার্গ, কিন্তু নিচে ছিল মানুষের 15 বছরের গুম, খুন, মামলা, হামলা, গায়েবী মামলা, গায়েবী সাজা, দ্রব্যমূল্য, সবচেয়ে বড় কথা ক্ষমতার দম্ভ। নিচে ছিল আপনি আইসবার্গের উপরের টুকু দেখতে পাচ্ছিলেন কোটা, আর নিচে বৈষম্য, কোটার বৈষম্য না, নিচে ছিল লোকে সমস্ত কিছু। তার বিস্ফোরণ হয়েছে 18 তারিখ, আবু সাইদ 16 তারিখ প্রাণ দিয়েছে। আপনি দেখেন একজন ছেলে 2 হাত প্রসারিত করে বন্দুকের সামনে দাঁড়িয়ে যাচ্ছে, এমনি আপনি আবু সাইদ 16 তারিখ এই ঘটনা ঘটেছে, আবু সাইদকে 15 তারিখ ছাত্রলীগ সেখানে মেরেছে। আবু সাইদকে খুন করার আগে, আবু সাইদকে খুন করার ওই 7-8 মিনিট আগে পুলিশ তাকে মেরেছে, তার মাথায় রক্ত ঝরছে। একটা 20-19 বছর বয়সী তরুণ, যার আত্মমর্যাদা বোধসম্পন্ন তরুণ, বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেই তরুণকে আপনি বারবার লাঞ্ছিত করছেন। সেই তরুণ বারবার লাঞ্ছিত করলে তো সে জীবন দিবেই, তার সামনে তো আর কোনো পথ খোলা নাই। আপনি তার যে সম্মানকে খুন করে ফেলেছেন, তখন আর দৈহিক মৃত্যু থাকলেই কি, দৈহিক জীবন থাকলেই কি, না থাকলেই কি। তো বিষয়টা যেটা হচ্ছে যে আওয়ামী লীগ যেই পথে গিয়েছিল সেই পথে যেন এই সরকার না যায়, মানুষ যেন লাঞ্ছিত না হয়, মানুষ যেন ক্ষমতার দম্ভ না দেখে। তো সেই জন্য শহীদ পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হচ্ছে 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যারা আমাদের আহত আছেন, আহতদের পুনর্বাসন করা। রাহেলা বেগম, আমরা অনুষ্ঠানের শেষ পথে একেবারে ছোট্ট করে যদি আপনার কিছু বলার থাকে, আপনার সন্তান হারিয়েছেন আপনি, আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। আমি জানি না যে আপনার সন্তান হত্যার ন্যায় বিচার আপনি পাবেন কিনা, যদিও আমরা এই অনুষ্ঠান থেকে প্রত্যাশা করি শহীদ জাহিদের এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা আইনের আওতায় আসুক এবং তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাক, আমরা প্রত্যাশা করি। ঘুমাইতে চাইলে মনে হয়, নামাজ পড়তে চাইলে মনে হয়, থাকতে পারি না। ছেলে তো মার মন, পারি না বলতে, পারি না যে এত বড় খাওয়ায় লয়ে বড় করার পরে রাখতে পারলাম না। তালা মেরে রাখার পরেও ও চলে গেল, যে লাগলে শহীদ হমু, যা তোমরা জেলে চলে যাও। ওর বন্ধুদেরকে বলতে তোমরা জেলে চলে যাও, আমি যাব না, লাগলে শহীদ হমু, তাও দেশটা দেখে যাও। জি, ধন্যবাদ রাহেলা বেগম, ধন্যবাদ সাংবাদিক রাজীব আহমেদ, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, 19 জুলাই 2024 শুক্রবার সারা দেশে জাহিদের মতো অনেক তরুণ যুবককে হত্যা করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পালিত বাহিনী, যারা রাষ্ট্রের চেয়ে বেশি অনুগত ছিল সরকারের, অথচ এই পুলিশ, বিজিবি কিংবা আনসার এদের সবাই এই জনগণের বেতনভুক্ত কর্মচারী। সেই কর্মচারীদের এমন নির্মমতা আমাদের হতবাক, বিস্ময়ে বিমূঢ় করে, লজ্জিত ও কলঙ্কিত করে বাংলাদেশের সম্মান। আমরা চাই ন্যায্য অধিকার চাইতে গিয়ে আর যেন কোনো জাহিদের মৃত্যু না হয়, আর যেন খালি না হয় কোনো মায়ের বুক। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।